ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম তার আসল কারণটা কেউই জানে না, কাউকেই আমি বলিনি। তখন বলার আমার কোনো উপায় ছিল না, বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না। গুরুজনেরা জানতেন মরা কাটবার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ। সেইটিই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম। আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়ার থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটায় আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলুম। বাড়ির বুড়ি ঝি, যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারলে ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে সে আর আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিলে। আমি বললুম, কি হলো রে বুড়ি? বুড়ি বললে, না বাবু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। তা জানি নে বাবু, ওই বাক্সের মধ্যে খড়খড় করে শুনতে পাও না? আমি বললুম, কিসের ভয়? আমি বললুম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? এ ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে? হ্যাঁ, বেড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বেড়ালকে কি মাছ ভাত খাওয়াই না? আমি বললুম, বুড়ি, তোমার কোনো ভয় নেই। এই তো আমি ঘুমোই, আমার তো কিছু হয় না। তোমাদের বুকের পাটা বাপু, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা। আমি আর এ ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি রাত্রে অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার ওপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে নয়, ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক কিছু একটা ভাবতো নিশ্চয়ই। যাই হোক, এমনই অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের শবদেহ চর্চার সময় উপস্থিত হলো। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একখানি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর শলা হাতে বসে গেল তাদের চিরে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটায় কোনো মড়াই পাইনি। একটার পর একটা মড়া এসে সব ব্যবচ্ছেদের গৃহের একোল থেকে ওকোল অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিছু পেলুম না, খালি হাতে বসে। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিনের মধ্যেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম। অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন এমএ পরীক্ষার পড়া নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা ৩-৪ বছরের বড়। দুই বোনের বয়সের তফাৎ বছরখানেক হবে।
কিন্তু দুজনে বরাবর স্কুলে এবং কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন, তাই এমএ পরীক্ষাও দিলেন একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুব কম চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নামকরা সুন্দরী, তারাও এই দুই বোনের তুলনায় কিছুই নন। বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতির তুলনা মেলা ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই, সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেলুম যে আমার মাথা গেল নিচু হয়ে, আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন, তখন তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন। তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমার দুই দিদি। কতকাল যেন এদের সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারোর সঙ্গে আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাই ফোটার সময় কত কি রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। সেজদি আর ছোটদিকে তো ছেলেবেলায় কত ঠেঙিয়েছি। বড়দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে তাঁদেরও বোধহয় পিট্টি দিতুম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনোদিন আমার ক্ষোভ হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজা থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেই দিন থেকে আমি অজিতদের বাড়ির আর এক ছেলে হয়ে গেলুম। বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা। তারা তো হিংসায় জ্বলে মরল। সেজদি বললে, হ্যাঁ, রেখে দে তোর প্রকৃতিদি। ছোট পিসিমার চেয়ে সে সুন্দর নাকি? ওই তো দেখছি তোর অজিতকে, ওরই তো বোন, কত আর হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে। অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম। শেষে ঠিক হলো সুনীতিদি আর প্রকৃতিদি পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদের আর অজিতকে আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে আসবে। আমাদের বাড়িতে তাদের নেমন্তন্ন করা হবে। আমি গিয়ে বলে এলুম। সুনীতিদি প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না। সুনীতিদিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাঁদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তাঁরা মিরাটে যান। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্ঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো, সেদিনই রাত্রের ট্রেনে দুই বোন রওনা হয়ে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। তারপরেই ঘটল সেই ভয়াবহ দুর্ঘটনা। উত্তর ভারতে ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক হিসেব পাওয়া গেল না। প্রকৃতি আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলো। পট্টি যখন খোলা হলো, তখন দেখা গেল তার একটি চোখ আর নেই। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও চলে গেলে পারতাম।
গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।